আমি আসলে খুব এই ছোট থেকেই যথেষ্ট অস্থির ছিলাম, খুব স্থির ছিলাম না। আর আমার বরাবরই ছোট থেকে যে বন্ধু বান্ধব খুব বেশি ছিল, যার জন্যে আমি বাসার বাইরে থাকতাম খুব বেশি। আর বাসায় আসতাম আসলে লুকায় লুকায় বাসায় ঢুকতে হতো, কেন যাতে কেউ না দেখে। কিন্তু এখনকার দিনের মতো না, তো তো তখন কিছুটা হলে একটা একটু স্ট্রিক্ট নিয়ম কানুন ছিল আর কি। তো অত ইয়ে না যে গেলাম আসলাম পট করে একটা কথা বলে দিলাম, সেরকম না। যার জন্য একটু লুকায় টুকায় ঢুকা, আবার আসতে যাতে বুঝতে না পারে, টের না পাবে, এরকমভাবে। আর ওই স্বভাবটা কিন্তু আমার এখনও আছে। আগেও যেমন আমার বন্ধু বান্ধব ম্যাক্সিমাম দেখা গেলো যে আমার থেকে সিনিয়র, নাহলে আমার থেকে ছোট, এরকম সব ছিল, এখনও তাই। তবে এইটার কিন্তু আসলে সব কিছুর আসলে পজিটিভ দিক আছে, যেটা আমার কাছে মনে হয় প্রতিটা জিনিসেরই একটা পজিটিভ দিক আছে। আর যে কোনো জিনিসের হয় কি যে মানুষ এই যে দেখে শেখা, ঠেকে শেখা, ধাক্কা খেয়ে শেখা, এই জিনিসগুলি কিন্তু আসলে মানুষের লাইফে দরকার আছে। তা না হলে কিন্তু অনেক কিছু শেখা হয় না, যেটা আমার কাছে মনে হয় আর কি। তো যেমন এরকম পুরান ঢাকার আসলে বিষয়গুলো না একদম অন্যরকম। ওই সময় সম্পর্কগুলো এত ক্লোজ ছিল, যে জিনিসগুলো আসলে এখন আমার মনে হয় না ওই জিনিসগুলি ওইভাবে আছে। আর আমি জানি না, ঠিক মনে হয় না ওইভাবে আছে। অনেকে একটা পরিবারের মতো, সেটা যেমন সিনিয়রদের ক্ষেত্রে, সেটা এলাকাতে হোক অথবা আমি এলাকার থেকে এলাকার বাইরে বেশি থাকতাম, কিন্তু ওইখানেও যে আমাদের সিনিয়র যারা আছে অথবা গার্জেন লেভেলে যারা আছে, আমরা তো আড্ডা দিলাম, কিন্তু ওই সন্ধ্যা হয়ে গেল, এই সন্ধ্যা হয়ে গেছে, কিসের আড্ডা এখন, তো যাক মোটামুটি আড্ডা দেওয়া যাবে না, তখন ওই যে একটু লুকায় টুকায় আড্ডা দেওয়া এই ধরনের ছিল। এত ওপেনলি আড্ডা দিয়ে দেওয়া সেই জিনিসটা ছিল না। আমি আসলে বরাবরই একটু অফ ট্র্যাকের মানুষ ছিলাম, কখনোই কিন্তু একদম, যেমন এখন তো স্টিল না, এখন পর্যন্ত কিন্তু আমি একদম প্রচলিত যে নিয়ম আছে, ট্রেন্ড আছে, সেই ট্রেন্ডের বাইরে দিয়ে কিন্তু আমি চলাফেরা করি। ও সময়ও তাই ছিল। তো সেইটার ভালো দিক আছে, খারাপ দিকও আছে। এক হচ্ছে যদি এস্টাবলিশমেন্টের জায়গা বলি, তাহলে প্রচলিত নিয়মের বাইরে গিয়ে একটু আউট ট্র্যাক বলি অথবা অফ ট্র্যাক বলি, ওই দিক দিয়ে চললে তাহলে কিন্তু মানে এস্টাবলিশমেন্টের জায়গাটা কিন্তু আসলে অনেক বেশি কঠিন হয়। এবং এইটা কিছুটা একটা আনসার্টেন জিনিস থেকে এটা এস্টাবলিশমেন্ট হতেও পারে, নাও পারে। অ্যাকচুয়ালি শুরু থেকে জিনিসটা ওরকমভাবে ছিল, পরে যখন এই যে ছবি আঁকার মধ্যে আস্তে আস্তে আসলাম, আগে ফটোগ্রাফি করতাম। ফটোগ্রাফির নেশাও আমার সাংঘাতিক ছিল, সাংঘাতিক, আমার কাছে খুব মজা লাগতো। তো একটা সময় গিয়ে ফটোগ্রাফি করা শুরু করলাম, ফটোগ্রাফিও করতাম, প্রচুর এক্সপেরিমেন্টাল ফটোগ্রাফিও করতাম। তো ওই সময় তো অটো থেকে ম্যানুয়াল ছিল, ম্যানুয়ালের অনেকগুলি সুবিধা ছিল, যেমন শাটার স্পিড ঠিক করতে হবে, তারপরে যে নিচে বাটন দিয়ে যেটা দিয়ে যে ওই ক্যাসেটটা রিলিজ করে দিয়ে আবার ফিল্মটাকে ঘুরে রাখতে হতো। তো আমরা অনেক সময় সুপার এক্সপোজ দেওয়ার জন্যে ওই বটনটা চাপ দিয়ে আবার সেকেন্ড টাইম শাটার টান, একটা শাটার দিয়ে ছবি তোলার পরে ওটা চাপ দিয়ে আবার টান দিতাম, যাতে ফিল্মটা আঁকাতো না, ফিল্মটা একই জায়গায় থাকতো, ওইটার মধ্যে আবার ছবি তুলতাম। তো ওইটাতে কিন্তু ডাবল ইমেজ হয়ে একটা সুপার ইমেজ এফেক্ট কিন্তু চলে আসতো। ওগুলি মজা লাগতো, অনেক ইন্টারেস্টিং হতো। তো কিছু কিছু ক্ষেত্রে ওই প্রফেশনালি আবার ফটোগ্রাফি করতাম, প্রফেশনাল তো কোনো ইয়ের সাথে না, কিন্তু সেটা হচ্ছে সোর্স অফ ইনকামের জন্য। তা আমি দীর্ঘদিন কিন্তু ফটোগ্রাফি দিয়ে আমার সোর্স অফ ইনকাম ছিল, নানানভাবে। আমার যে ছবি আঁকা লাইনে আসার ইচ্ছা ছিল তাও না। এটা হয় কিছু জিনিস হয় কি, যে আসলে বললাম না, কিছু মানুষের কিন্তু যে ডেস্টিনি বলে না, যে আলটিমেটলি কী হবে, ছবি আঁকার কোনো ইচ্ছাও ছিল না, কিচ্ছু না। তো ছবি আঁকার লাইনে আমি কীভাবে আসলাম, হুট করে আসলে আস্তে আস্তে কীভাবে আসলাম, ওইটা আসলে ওইভাবে বলাও খুব কঠিন, যে চলে আসছি আর কি। আস্তে আস্তে কীভাবে আসলাম, আমার আঁকারও ইচ্ছা ছিল না, আঁকলাম আঁকলাম, ঠিক আছে, ভালো কথা। কিন্তু আমি যে এইটা নিয়েই থাকবো, এরকম কোনো পরিকল্পনা আমার কোনো সময় ছিল না। এইটা একেবারে ওই যে বলে না, যদি মানে কারো কপালে থাকে, তাহলে ওইটা কিন্তু আলটিমেটলি হবেই। আমি আস্তে আস্তে এইটার ভিতরে যে কীভাবে এত বেশি ইনভলভ হয়ে গেলাম, এটা আমার নিজের কাছে অবাক লাগে, যে যেটা আমি বাইরেই বেরোতে পারতাম না। এইভাবে গেল, আস্তে আস্তে ছবি আঁকার মধ্যে ইনভলভ হয়ে গেলাম। তখন আসলে পাশাপাশি দুটো জিনিস রান করা আসলে খুব কঠিন, কারণ দুটোই ক্রিয়েটিভ জিনিস। আর আমাদের এইখানে হয়েছে কি, যে ফটোগ্রাফিটাকে অনেকে খুব সিম্পল জিনিস মনে করে, কিন্তু বাট ফটোগ্রাফিটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটার ভিতরে অনেক ইনভলভ ছিলাম দেখে আমি বুঝি যে এটা কিন্তু কোনো হালকা পাতলা সাবজেক্ট না, এটা কিন্তু যথেষ্ট কঠিন একটা জিনিস। ফটোগ্রাফি
এখানেও কম্পোজিশনের ব্যাপার আছে, এখানে লাইট অ্যান্ড শেডের ব্যাপার আছে, তারপরে এখানে যেমন আগে, এখন জানি না আমি, আগে যেমন হয়তো সন্ধ্যা হয়ে গেছে, সেখানে যে শাটার স্পিড বাড়ায় দিয়ে 100-এ এসে ফিল্ম, কিন্তু শাটার স্পিড বাড়ায় দিয়ে তুলতে হবে যাতে স্লো না হয়ে ছবিটা ক্লিয়ার থাকতে হবে। সেটা আবার প্রিন্টটা নিজে করলে তখন দেখা যায় প্রিন্টটা একটু বেটার করা যায়। তো নানানটা কিছু শেখার আছে, দেখার আছে, তার মধ্যে ক্রিয়েটিভ ফটোগ্রাফিতেও আছে। মানে ক্রিয়েটিভ ফটোগ্রাফি করলে ফটোগ্রাফি ইটসেলফ আর্ট। তো এই জিনিসগুলো থেকে কিন্তু আস্তে আস্তে যখন দেখলাম যে আমি আসলে ছবি আঁকায় খুব বেশি ইনভলভ হয়ে গেছি, ছবি আঁকার বিষয়ে আসলে মানে এটাও মোটামুটি ভাবে আসলে আমার যেহেতু ঠিক নিয়মের মধ্যে ছিলাম না, অথবা নিয়মের মধ্যে থেকে যে ছবি আঁকতাম তাও না, এমনি পেন্সিল দিয়ে যেমন স্কেচ, আমি পেন্সিল দিয়ে ওইভাবে আমার ধৈর্যগুলো হতো না, আমি পারতাম না, আমার ইচ্ছেই হতো না করতে। আর মনে হতো যে এটা কি সারাক্ষণ ধরে পেন্সিল দিয়ে দাগ দিয়ে করবো, এর থেকে পেন্সিল ঘুরা করে যদি এই ফিল্মের ডিব্বার মধ্যে রাখি, তখন ফিল্মের ছোট ছোট ডিব্বা ছিল, আমি পেন্সিল কাটার পরে ওই যে গুঁড়াগুলো থাকতো ওইটা দিয়ে কাজ করতাম, ওইটা ঘুষে দিতাম, তারপরে ইরেজার দিয়ে আবার ওই যে হোয়াইট বের করতাম, তার মধ্যে আবার কিছু লাইন টেন দিয়ে ওইভাবে কাজ করতাম। তো এগুলো যে খুব আসলে একদম স্বাভাবিক নিয়ম কানুনের মধ্যে ছিল, তো সেটা ছিল না। মানে ওই সেন্সে চিন্তা করলে আসলে আমি আসলে অলওয়েজ আমার নিজের মতো করে এগোছি এই কাজগুলোকে। তো পরের কাজগুলো আসলে ওইভাবে কিছু, হ্যাঁ একটা সময় গিয়ে কিছু রিয়েলিস্টিক কাজ করেছি, সেগুলো একদম বাস্তবতার কারণে, কারণ সোর্স অফ ইনকাম তো দরকার, আর একটা মানুষের যদি ইনকাম না থাকে তাহলে কিন্তু চলা সম্ভব না। তো তবে খুব স্ট্রাগল, মানে অফলাইন অথবা অফ ট্র্যাকে চললে কিন্তু মানে খুব স্ট্রাগল লাইফ, অতিরিক্ত স্ট্রাগল করতে হয়। মানে এটা প্রচন্ড উইল ফোর্স না থাকলে এইটা এই ইয়েতে টিকে থাকা খুব টাফ। আমি বলি যে আসলে আমার শেখাটা হচ্ছে গুরু শিষ্য ভিত্তিতে শেখা। গুরু শিষ্য ভিত্তিতে শিখতে গেলে সেটা হচ্ছে দুজনের কাছ থেকে দুই রকম শিক্ষা। এক হচ্ছে গুরুর কাছ থেকে শিখা, মহৎ কিবরিয়া, কিবরিয়া স্যার থেকে আমার গুরুর থেকে আমি শিখেছি, আমি গুরু মানে ওই ইয়েতে আমি বিশ্বাসী। এটাই আমি বলি যে আমার আসলে শিক্ষাটা হচ্ছে গুরু শিষ্যের শিক্ষায়। আমার গুরু ছিল কিবরিয়া স্যার, মহৎ কিবরিয়া, ওনার কাছ থেকে, ওটা থেকে যেমন প্রচুর সহযোগিতা করতো আলভি স্যার। আর হচ্ছে আদর্শগতভাবে শিল্পগুরু শহীদ আহমেদ, ওনার আদর্শ। এই কয়টা জিনিসের মধ্যে দিয়ে আসলে আমার আঁকাটা হয়েছে, এবং এই জায়গাটায় আমি আসলে একদম আমার মতো করে করতাম। তো ওনাদের কাছ থেকে কিন্তু আমি ওই জিনিসটা, মানে ফ্রিডম বলতে যা বোঝায় আর কি, তো সেই জিনিসটা আমি পেয়েছি। তো পরেও যখন আমি কাজ করি তখনও আসলে আমি ওই এভাবেই কাজ করে গেছি। তো একটা টাইমের পর আসলে আমার মনে হলো কি যে এই তখন তো প্রিন্টেও কাজ করতাম, তারপরে কিছু অ্যাক্রিলিকে কাজ করতাম, কিন্তু ওই সময় যেটা হয়েছে যে অ্যাক্রিলিক এক্সপেন্সিভ ছিল অনেক বেশি। তো অ্যাক্রিলিক কিনা অতটা এক্সপেন্সিভ দিয়ে কেনাটা আসলে খুব টাফ, মানে আমার জন্য ছিল। যেহেতু আমি বাসার থেকে ওইভাবে পয়সা নিতাম না, যেহেতু আমি ওই নিজের পয়সা দিয়ে নিজেই করতাম, তো এটা অবশ্য অনেকে মনে করে যে মানে অনেকভাবে দেখতো আর কি, যে বোধহয় খুব আরামে আয়েসে আছি, তার ব্যাপারটা কিন্তু তা ছিল না, আরামে আসে না। কারণ যেহেতু নিজেরটা নিজে আর্ন করে তারপরে কাজ করতে হতো, এটা আসলে অনেক টাফ, এই চিন্তা ভাবনা থেকে কাজ করাটা অনেক টাফ। তো ওই ক্ষেত্রে যেহেতু অ্যাক্রিলিক সম্ভব না, তখন ওই যে ওই অ্যাক্রিলিক কালার পাওয়া যেত, ম্যাক্সিমাম আমি বাজারে কালারগুলো ইউজ করতাম, কারণ ওই কালারগুলো ভালো ছিল, মানে এগুলো প্লাস্টিক ইমালশন সেটা কথা। তো যেহেতু ওই অ্যাক্রিলিক লেখা আছে এই, আর হচ্ছে প্রেসিং, তবে এটা ঠিক যে প্রেসিং, তারপরে এই যে এই অ্যাক্রিলিক যেটা মানে বাজারে অ্যাক্রিলিক যেটা দেয়ালে রং করে, এগুলি মিক্সড করে যদি কাজ করা হয়, এটা লংজিভিটিও অনেক, এবং এই কাজগুলো কিন্তু ওইভাবে ইয়ে হয় না, ফাঙ্গাস পড়ে না, নষ্ট হয় না, কাজগুলো কিন্তু টিকে থাকে। আমার এখনো কিন্তু ওইরকম কিছু কাজ আছে যেগুলো এখন একদম ফ্রেশ আছে। এটা হয়েছে যে আমার কাছে মনে হতো কি আসলে এই যে আমি যেভাবে আঁকতে চাই, এক একজন এক একভাবে চিন্তা করে, কিন্তু আমি আসলে আমি যা চাই আমার মতো করে আমি আসলে কাজ করতে পারছি না। এক সময় সুন্দরবনে অনেক কাজ করছিলাম, প্রচুর, মানে চিন্তার বাইরে প্রচুর, এবং প্রচুর সেল ছিল, কিন্তু আমার ওই যে বললাম না যে খুব হঠাৎ মনে হলো যে এগুলি আঁকতেছি শুধু কি বিক্রি করার জন্য, এটা একটা কথা হলো, তাই না? আমি তো আসলে যা ভাবছি তা হচ্ছে না, তো আমার তো চিন্তা ভাবনা অন্যরকম, মানে আমি অন্যভাবে ভাবতেছি, আমি সেই কাজগুলি করতে পারতেছি না, খুবই খারাপ লাগতো। পরে আমি হঠাৎ করে স্টপ করে দিলাম যে না, এগুলি আর করবো না, বা সব দিয়ে তখন আমার মতো করে আবার আমি কাজ শুরু করলাম। তো ওইগুলো যখন শুরু করি ওই সময় কিন্তু আসলে আমার যে কল্পনা যেটা ছিল, সেই কল্পনার সঙ্গে আমার কাজের সঙ্গে আমি ঠিক রিলেট করতে পারতেছিলাম না, যে আসলে কাজগুলি ঠিক হইতেছে না,
যে ওইটাকে কিভাবে করব, ওইটা ঠিক যা চাই তা হয় না। তো এইভাবে করতে করতে আসলে বেশ কিছু কাজ করলাম। পরে কিন্তু আমি আস্তে করে টার্ন করলাম ডিজিটাল প্রিন্ট মেকিং এ। এটাই কিন্তু আমার মূল সাবজেক্ট হয়ে গেল। এটাও কিন্তু একদম অফ ট্র্যাকের কাজ। ডিজিটাল প্রিন্ট মেকিংটা শুরু করি আমি 97-এ। 97 ওই সময় কিন্তু কেউই করতো না এটা। ডিজিটাল প্রিন্ট মেকিং কেউ করতো না। ডিজিটাল প্রিন্ট মেকিংটা স্টাডি করি আমি এখানে। ওই সময় যেটা হয়তো কিছু কিছু শুরু হয়েছিল আর কি, নতুন নতুন, তখন হচ্ছে সেটা ডিজিটাল গ্রাফিক ডিজাইন, তারপরে এগুলোর কিছু প্রিন্ট হতো, কিন্তু প্রিন্ট মেকিংটা ছিল না। তো আমি ওই প্রিন্ট মেকিংটা শুরু করলাম, ডিজিটাল প্রিন্ট মেকিং করার পরেও কিন্তু আসলে আমার মনের ভাবটা আমি ঠিক প্রকাশ করতে পারতাম না যে আমি যা চাই অথবা আমি যেভাবে করতে চাই সেই জিনিসটা হতেছে না, ফিলিংসটা হতেছে না। কারণ আমি মেনলি তখন ওই সময় আমাদের 71 নিয়ে আমি কাজগুলি করতাম। তো এখন 71 তো আসলে এই যে ইন্টারনাল ফিলিংস, যেটা এই যে যাদের স্যাক্রিফাইস, তাই না, এই যে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের যে স্যাক্রিফাইসটা, তো এদের কষ্ট পাওয়া না পাওয়া, তারপরে যারা শহীদ হয়েছেন, যাদের কারণে আজকে আমরা এই একটা পতাকা পেয়েছি, তাই না, আমরা বলতে পারি আমরা বাংলাদেশি, এদের তো একটা বিশাল ভূমিকা ছিল। কিন্তু কতটুকু হলো সেটা পরের কথা, কিন্তু এই যে ফিলিংসটা, যে তাদের জন্য একটা পাওয়া, অথবা ওনারা যে উৎসর্গ করলো নিজেদের, তাতে আসলে কি পেল, অথবা রেজাল্টটা কি হলো, তো সব মিলে ফিলিংসের জায়গাটা আমি ঠিক ধরতে পারতেছিলাম না। কিন্তু আমি চাচ্ছিলাম যে এটা ইন্টারনাল ফিলিংসটা বোঝার জন্য, মানে দেখানোর জন্য এবং নিজেও বোঝার জন্য যে হ্যাঁ মুক্তিযোদ্ধা, সেটা তো এক জিনিস, কিন্তু এটা ইন্টারনাল ফিলিংসটা ওনারা কিভাবে ফিল করেছিল সেই জিনিসটা অনেক কঠিন, কিন্তু কোনো মতে আমি পারতেছিলাম না। তো পরে আমার হঠাৎ মনে হলো যাচ্ছে এই জিনিসগুলি আমরা তো, যেমন আমাদের যদি শরীর খারাপ হয় অথবা কোনো কিছু, আমরা যদি ডাক্তারের কাছে যাই, ডাক্তার কিন্তু প্রথমে ব্লাড টেস্ট দিবে, আর অন্যান্য টেস্টের জন্য বলে যে ঠিক আছে আগে এক্সরে করে নিয়ে আসেন, একটা এমআরআই করে নিয়ে আসেন। তো আমার মনে হয় যে আচ্ছা যদি আমি এক্সরেটা করি, কারণ আমি তো চাচ্ছি ইন্টারনাল ফিলিংসটা, ঠিক না, তাদের ইন্টারনাল ফিলিংসটা কি ছিল, কোন ফিলিংসের থেকে গিয়েছে, আমি আসলে ওই জায়গাটা কাজ করতে চেয়েছি খুব বেশি। তো তখন মনে হলো যে আসলে এক্সরে ইমেজটাই মনে হয় আমার জন্য সব থেকে বেটার হবে ইন্টারনাল ফিলিংস দেখাতে গেলে। এরপরে কিন্তু আমি ওই যে এক্সরে ইমেজ নিয়ে কাজ শুরু করি, কারণ এক্সরে প্লেট পেতে হবে তো। আর প্লেট পাওয়ার জন্য যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আসলে প্রথমে আমি ডাক্তারের কাছে গেছিলাম নিজেই, আমি যে কোথায় পাবো, কোথায় চিন্তা ভাবনা করবো, না বেস্ট হচ্ছে ডাক্তারের কাছে যাওয়া, গিয়ে বলি আমার হাতে ব্যথা, এখানে ব্যথা, ওইখানে ব্যথা, তো ন্যাচারালি এই যে ব্যথাগুলো কেন হইতেছে এটা তো রিজন থাকতে হবে। ডাক্তার কিছু টেস্ট দিবে, আমি টেস্টগুলি করবো, তারপরে আমার যা কাজ আমি তাই করবো। আমি ঠিক তাই করলাম, ডাক্তারের কাছে গেলাম, বললাম আমার সমস্যা, যে ঘাড়ে সমস্যা হয়, হাতে সমস্যা হয়, তো এই সমস্যাগুলো বলার পরে উনি বলল আচ্ছা ঠিক আছে তাহলে এগুলো কিছু এক্সরে করতে হবে। তো আমার কাছে এক্সরে দিলে আমি এক্সরে করলাম, এক্সরে প্লেটটা নিয়ে রিপোর্ট টিপোর্ট সবই দিলাম, কিন্তু ডাক্তারের কাছে যাইনি না, আমার তো ডাক্তার দেখানোর উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল এক্সরে প্লেটটা পাওয়া। তো এক্সরে প্লেটটা নিয়ে এসে তখন আমি কাজ শুরু করলাম, কিন্তু ওইটাতে কিভাবে কাজ করবো সেটা ভাবতেছিল, প্লেটটা তো পেলাম। এখন যেহেতু ডিজিটালি করা মানে হচ্ছে ডিজিটাল প্রিন্ট মেকিং হচ্ছে যে আসলে এটা কম্পিউটার বেস, আমি ফটোশপে কাজ করি, তো এখন এইটাকে আমার কম্পিউটারে নিতে হবে, নিয়ে তারপরে কাজ করতে হবে। আমি যে কোনো ইমেজ আগে নিয়ে নিই, তারপরে কাজ করি। তো যাক, এরপরে আমি ইমেজটাকে কম্পিউটারে নিলাম, নেওয়ার পর ফটোশপে এটা কাজ স্টার্ট করলাম। এইটা করতে করতেই আসলে তখন মনে হলো যে না আসলে এই জায়গাটাই মনে হয় আমার জন্য আসলে বেটার, কারণ আমি তাতে ইন্টারনাল যে জিনিসটা, হ্যাঁ আপাত দৃষ্টিতে এটা দেখলে মনে হয় যে এটা দিয়ে আসলে কি করলো, কি ফিলিংস পাইলো, কি বুঝালো, অথবা এটার সঙ্গে ওয়ারের কি 71 ওয়ারের কি সম্পর্ক, আসলে এটা আমি ধরতেছিলাম ইন্টারনাল ফিলিংসটা, আমি ফিল করতেছিলাম সেই জায়গাটা। তো এর জন্যই এটা ঠিক আসলে নর্মালি ওই ওয়ারের যে যে ধরনের ছবি হয় সেরকম আসলে এটা ছিল না, এটা একদম ডিফারেন্ট ছিল, ভিন্নভাবে ছিল। তো তখন থেকে আসলে এক্সরে ইমেজ নিয়ে কাজ করা স্টার্ট করলাম, সেটা আমার সেই একদম ইন্টারনাল ফিলিংসের ওই কনসেপ্ট থেকেই কাজ করা। তো এটা নিয়েই দীর্ঘদিন কাজ করেছি, এখনো কাজ করতেছি ওটা নিয়েই। কিন্তু যেটা প্রবলেম হইল সেটা হচ্ছে আসলে এই যে ডিজিটাল প্রিন্ট, যেটা ডিজিটাল প্রিন্ট মেকিং, এই মিডিয়াটা তো কোনো পরিচিত মিডিয়া ছিল না এখানে। ইভেন তখন হয়তো ইউরোপীয় কিছু কিছু হয়েছে, কিন্তু আমাদের এখানেও ছিল না, অথবা এশিয়ান জোনের কথাখানি ছিল, সেটাও আমি ঠিক জানি না, তো অত ধারণা ছিল না আমার, এখনো যে খুব একটা আছে তাও না। তো
এখানে একেবারেই জিনিসটা একসেপ্টই করতে পারে নাই, একদম পছন্দ না, নানান জনের নানান মন্তব্য ছিল, অনেক ওষুধের দোকানে দিতে বলছিল, তারপরে কেউ ওষুধ ডায়াগনোসিস সেন্টারে গিয়ে যোগাযোগ করার জন্য নানান ধরনের কথাবার্তা আর কি। কিন্তু সব ক্ষেত্রে হয় কি যে আসলে মানে পাওয়ার আশা বাদ দিয়া যে না আমাকে পাওয়ার জন্য কিছু করতে হবে, দুটা জিনিস হয়। একটা হচ্ছে আমার নিজের স্যাটিসফ্যাকশন দরকার, আমি কি করতেছি সেটা দরকার, কিছু পাওয়ার জন্য না। যদি কেউ আর যখন নিজের স্যাটিসফ্যাকশনের জন্য করবে, কোনো কিছু পাওয়ার আশা করবে না, তখন একটা প্লাস পয়েন্ট হলো যে যতই কথা বলুক না কেন কোনো কিছু গায়ে লাগবে না, বলছে বলুক, আমার তো মনের আনন্দ দিয়ে যাবো, আমি যেটা আনন্দ পাবো সেটাই করবো, কারো ভালো লাগতে পারে নাও লাগতে পারে, ঠিক না, তাতে আমার কিছু গায়ে লাগবে না। তো ওটা কিন্তু কেউই পছন্দ করে, এখনো যে পছন্দ করে তা না, কিন্তু এখন হ্যাঁ কিছু কিছু আছে, এখন অনেকেই এই কিছু কিছু কাজ করে। তো ওই সময় একেবারেই ছিল না, মানে এখানে মাঝামাঝি বলে কিছু নাই, বললাম না আমার লাইফ সব হলো কন্ট্রাস্ট, এখানে হলো কন্ট্রাস্ট, হয় এটা আলটিমেটলি এস্টাবলিশড হবে, আদারওয়াইজ হবে না, দুটো যে কোনো একটা। আমার আর্টিস্ট হওয়ার দরকার নেই আমার, কারণ এই জিনিসটা যেভাবেই হোক না কেন আমি এটা নিয়ে থাকলাম, এটা নিয়ে করলাম, কিন্তু যে জিনিসটা হলো যে আলটিমেটলি আমার এইটা একটা জায়গায় আমার রিফোর্সটা খুব বেড়ে গেল, যে এইটা সামহাও আসলে কিভাবে কিভাবে আমি জানি, মানে ইউরোপের দিকে একবার সুযোগ পেয়ে গেলাম এক্সিবিট করার। তো ওরা যখন একটা ইনভাইটেশন পাঠালো আমি এক্সিবিট করলাম, তখন কিন্তু আমার ডিজিটাল প্রিন্টে আমি এক্সিবিট করেছিলাম। তো এইটা এক্সিবিট করার পরে কিন্তু ওরা অ্যাকসেপ্ট করে নিল, আমি তো অবাক হয়েছিলাম, অ্যাকসেপ্ট করে নিল এই কাজগুলি, কেউ তো পছন্দ করে না। তখন কিন্তু এই যে ইয়েতে জাপান টাপানও যে এক্সিবিশনগুলো ফাইনাল বিএনএলগুলি হতো আমি দিতাম, কিছু কিছু এক্সিবিশনে দিতাম আমি, কিন্তু ওখানেও কিন্তু ডিজিটাল প্রিন্টটা কিন্তু উল্লেখ থাকতো না, অথবা ওইটা মিডিয়া হিসাবে কিন্তু ওখানে কাউন্টেবল ছিল না, কিন্তু ওর তখন ইস্ট ইউরোপে ছিল। তো ওইখানে দেওয়ার পর দেখলাম যে আসলে ওরা বেশ অ্যাকসেপ্ট করে। তারপরে আমি পরবর্তীতে অনেক এক্সিবিশনে পার্টিসিপেট করেছি, এবং ম্যাক্সিমামগুলো হচ্ছে খুব বড় বড় এক্সিবিশন মিউজিয়ামে, বেশিরভাগই যে অ্যারেঞ্জমেন্টটা থাকে মিউজিয়ামে, তারপরে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলোর, মানে যেগুলো ওরা ওদের ইয়েতে হয় আর কি। তো এই জায়গাগুলোতে আমি যখন পার্টিসিপেট করলাম, কেন ওখানে অনেকগুলো ধাপ পার হতে হয়, কিছু কিছু এক্সিবিশন আছে, যেমন হলো যে আমি প্রথমে একটা ইমেজ পাঠালাম, তারপরে আমার কাছে কনসেপ্ট ছিল, আমার কাজের কনসেপ্ট কি, শুধু তাই না কাজের প্রসেস কি, মানে আমি কি প্রসেসে কাজ করলাম সেইটা পর্যন্ত, এবং প্রসেসটা কি ওটা আমাকে মানে হয় স্লাইডের মতো আমাকে একটা এই ভিডিও একটা তৈরি করতে হবে, অথবা আমাকে একটা শর্ট একটা ভিডিও বানিয়ে দেখাতে হবে যে আমি আসলে কম্পিউটারের বসে কাজটা কিভাবে করতেছি, আমি লেয়ার কিভাবে ইউজ করি, কেন আমার কাজের মধ্যে কোনো কাজে 70টা লেয়ার আছে, কোনোটা 80টা লেয়ার আছে, মানে শুরুর দিকে দেখা গেলো 20-25টা মিনিমাম লেয়ার থাকে। তো এই লেয়ার দিয়ে কাজ করি, তো আমি আসলে কিভাবে কাজ করি, তারপরে আমি ইমেজটা কিভাবে কম্পিউটারে নিই, কাজটা কিভাবে করলাম, কিভাবে শেষ করলাম, তারপরে ওইটা থেকে আমি প্রিন্টে কিভাবে গেলাম, ইভেন আমি প্রিন্ট কি পেপারে করি সেটা কিন্তু ডিটেল কিন্তু ওদেরকে দিতে হয়েছে। ওরা কিন্তু অনেক জিনিস দেখে, অনেক কিছু দেখে। তো এগুলি দেওয়ার পরেও মানে ওরা খুবই মানে অ্যাপ্রিসিয়েশন ওখান থেকে আমি যথেষ্ট পরিমাণে পেয়েছি। তারপরে বোধহয় ওই যেটা বললাম যে আসলে ইচ্ছা করলে ওই সময় ব্যাপক প্রচার একটা হয়তো চালাইতে পারতাম, ওই সময় বন্ধু বান্ধব ছিল, ছোট ভাই ছিল যে ভাই এটা প্রচার কর দিতে পারতাম, কিন্তু আমি করিনি। যে আসলে লাইফে তো আমার উদ্দেশ্যটা অন্য, তাই না, মানে এই যে নিজেকে একটা প্রচার করে এস্টাবলিশ করে রাখবো সেইটা না, কথা হচ্ছে এই যে একটা মিডিয়াটা মানুষজন পছন্দই করে না, এটা কোনো ছবি আঁকাই না, মানে যখনই ডিজিটাল প্রিন্টের কথা আসে, ডিজিটাল প্রিন্ট মেকিং এর কথা আসছে, তখন কিন্তু যে না এটা আবার মানে এটা ফাইনালের মধ্যেই পড়ে না। তো এই জায়গাটায় আসলে মানে আমার একটা দ্বিমত আছে যে অফকোর্স এটাও মানে ফাইনালের পার্ট। এখন তো মানে ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটি আছে যেগুলোতে প্রিন্ট মেকিং ডিপার্টমেন্টে এটা সাবজেক্ট হিসাবেই কাজ করতে হয়, তাই না। তো এইটা এই জায়গাটায় কেন হবে না, তো এটা মানে ফাইনালের মধ্যেই পড়তেছে, কিন্তু একেবারেই অ্যাকসেপ্টেবল ছিল না। তো এরপরে বোধহয় সম্ভবত 2003-তে হবে মনে হয়, 2003 অথবা 2004-এ আমি হাঙ্গেরি থেকে আর্টে ইনভাইটেশন পাই। মানে এর আগে যখন পোল্যান্ডে আমি পার্টিসিপেট করেছি, পোল্যান্ডে ছিল, জার্মানিতে ছিল, অস্ট্রিয়ায় ছিল, তো এরপর হাঙ্গেরি থেকে পাই, এবং সেটা হচ্ছে ওয়ার্ল্ড মাস্টার প্রিন্ট মেকার হিসাবে। আমি ওই জায়গাটা খুব অবাক হয়ে গেছিলাম, এটা ওদের সিলেকশন ছিল, এবং কোথায় রাখছি পেপারগুলো জানি না, আমি আসলে গুছানো না একদম এই ক্ষেত্রে। আঁকার সময় খুব মানে বসে খুব ধীরস্থির ভাবে বসে আঁকি, কিন্তু এরপরে আসলে আমি খুব একদম স্থির থাকতেও পারি না, আর একদমই অগোছালো। তো ওইটা আমাকে রিজনটা ওরা দিছিল যে যে কেন ওরা
মাস্টার প্রিন্ট মেকার হিসাবে আমার সিলেকশনটা দিল মিউজিয়ামে। ওটা কিন্তু একদম সরাসরি মিউজিয়ামের এক্সিবিশন ছিল, এবং ওয়ার্ল্ডের বোধহয় মাত্র 12টা দেশের সম্ভবত কাজ ছিল, 12টা না 13টা দেশের, ওইরকমই হবে আর কি, খুব কম। আর এদিক থেকে মনে হয় বাংলাদেশ থেকে আমার ছিল, আর বোধহয় ইন্ডিয়া না জাপানের মনে হয় ছিল, যা খেয়াল নেই, কয়েকটা দেশ আর কি। ওভারঅল আসলে বোধ হয় যেরকম 12-13টা দেশের হবে আর কি, এ ধরনের হবে আর কি। তো তখন ওরা যেটা দেখালো যে আসলে এক্স-রে ইমেজ নিয়ে কাজ করা, কারণ যে আমাকে উল্লেখই করেছিল যে এক্স-রে ইমেজ নিয়ে কিন্তু আসলে এইভাবে কাজ হয়নি, অ্যানাটমি নিয়ে হয়েছে, কিন্তু একটা এক্স-রে ইমেজ যে একটা ফাইনাল পার্ট হতে পারে, এটা দিয়ে যে একটা ওয়ার্ক হতে পারে, এটা ওদের কাছে অনেক মানে খুব মনে হয়েছে আর কি। তো যার জন্যই ওরা সিলেকশনটা দিয়েছে, এবং সেটা একদম ওদের সিলেকশন ছিল। আমি ডিজিটাল প্রিন্টে পাঠিয়েছিলাম, যদিও এইখানে আমার কোথাও হতো না, আমি কিন্তু পরবর্তীতে এখানে ছবিটি ওইভাবে দিতাম না, এবং এখন পর্যন্ত কিন্তু আমি আসলে পার্টিসিপেট করি না এখানে কোথাও, ওইভাবে না দিই না, কারণ এখন পর্যন্ত যে এটা খুব একটা এখানে গ্রহণ করে তা না। এবং বহুজনের মধ্যে আছে যে আচ্ছা ডিজিটাল প্রিন্ট, তাহলে তো কোনো কাজের মধ্যে পড়লো, ফাইনালে কি করলো এটা, না এই ব্যাপারটা আর কি। তো যাক, ওইটা থেকে আমার আসলে আরো বেশি উইলফোর্সটা জাগলো। ওইটা আমি ওই সময় হয়তো ব্যাপক প্রচার করতে পারতাম যে দেখো মাস্টার প্রিন্ট মেকার হিসাবে আমার সিলেকশন হাঙ্গেরিতে হয়েছে, আমার ইনভাইটেশন ছিল। আমার আর একটা বাজে দিক হলো আসলে মানে আমার কোথাও যেতে ইচ্ছা না, তাহলে আমার কিন্তু ওটা ইনভাইটেশন ছিল, আমি যেতে পারতাম, মানে আমার থাকা খাওয়া সব এভরিথিং আমার ফ্রি ছিল, সব কিছুই, কিন্তু তারপর আমি যাইনি। এখনো আসলে ওই ডিজিটাল প্রিন্ট মেকিং নিয়ে আছি, ডিজিটাল প্রিন্ট করতেছি, এবং বিভিন্ন সাবজেক্ট নিয়ে কাজ করতেছি। শুধু যে একটা সাবজেক্টের মধ্যে তা না, মানে কনসেপ্ট একটা না, কয়েকটা কনসেপ্ট নিয়ে কাজ করতেছি। যেমন প্যান্ডেমিক নিয়েও কাজ করেছিলাম, তারপরে লাস্ট বায়োস্কোপ নিয়ে করলাম, যেটা হচ্ছে মানে বর্তমানে যে জিনিসটা হইতেছে এটা আসলে মানে আমরা বলি যে উপনিবেশিক শাসনামল ছিল 200 বছর আগে, আসলে উপনিবেশিক শাসনামল 200 বছরও ছিল, এখনো আছে, আমরা ভয়াবহভাবে আছে, কিন্তু খালি চেহারাটা চেঞ্জ হয়েছে। এই যে চেহারাটা চেঞ্জ হওয়াটা, এটাই আসলে আমি বাস্তবের মধ্যে দিয়ে দেখেছিলাম। তো ওই উদাহরণ হিসেবে মানুষ দেখায় তো যে আসলে যেমন আমরা ওই লেখার সময় যে উদাহরণ সহ ব্যাখ্যা দাও, তখন দেখা যায় যে উদাহরণ অনেকগুলি আসলে ব্যাখ্যার একটা হয়। তো এখানেও তাই হয়েছে যে আমি আসলে উদাহরণ অনেকগুলো দিয়েছি, ব্যাখ্যা দিয়েছি একটা। তো তার মধ্যে সব থেকে যেটা আমার কাছে মনে হয়েছিল, যেমন একটা হচ্ছে ইউক্রেন, এটা একটা উদাহরণের মধ্যে ছিল যে এটা তো আসলে মানে কি বলবো, এটাও মানে এটা একটা ক্ষমতা দেখানোর জায়গা আর কি, ওটা একটা ওয়ারফিল্ড। আগে যেমন রাজা যুদ্ধ করছে মাঠে ময়দানে, ওটা ঢুকে একটা মাঠে ময়দানে, এখন রাজা ওটার ক্ষমতা দেখাইছে, কে কত ক্ষমতা দেখাতে পারে আর কি, মানে কাইন্ড অফ থার্ড ওয়ার্ল্ড ওয়ার, সবাই যে যার ক্ষমতা দেখাইতেছে যে আর কি, কিন্তু ফিল্ডের অবস্থা শেষ। এই সেকেন্ড হচ্ছে যে মানে মানবিকতার কথা বলি, অনেক কিছুই মানে আমরা তো একেবারে কি বলবো আর, মানে আমাদেরকে তো চলতে হয় উদ্বস করে আর কি, এছাড়া তো সেকেন্ড অপশন নাই, তাই না? ওই যে বললাম না উপনিবেশিক শাসনের মধ্যেই। তো এইটার মানে সবথেকে বড় উদাহরণ যেটা মনে হয়েছে গাজার পরিস্থিতিটা, মানে এইটার থেকে অমানবিকতা আমার মনে হয় যে আর হয় না পৃথিবীর ইতিহাসে, মনে হয় এটা আমার দেখায় এখন এটা হলো সর্বশ্রেষ্ঠ, এর উপরে মনে হয় না যে একদিকে যে হ্যাঁ মানে অমানবিক জিনিস হইতেছে, এটা হইতেছে, আবার ঠিকই মারার জন্য যা কিছু পাঠানো হইতেছে সবই দেওয়া হইতেছে, আবার ঠেকাতে গেলে সেটা কিন্তু আবার সন্ত্রাস হয়ে যেতেছে, যে না তুমি ঠেকাইতে পারবো না, মরতে হবে, তুমি ঠেকাইতে পারবো না, ঠেকলে তুমি সন্ত্রাসী, না ঠেকলে ভালো, ঠিক আছে মরো, এই হলো ব্যাপার আর কি। সব মিলে এই যে নানান এগুলো নিয়েও কাজ করেছিলাম, লাস্ট এটা নিয়ে করলাম এই আর কি। আর একদম ওই যে শুরুর দিকে যদি বলি, আমি এচিং অ্যাকর্ডিং যখন করতাম, উডকাট আমি খুব কম করেছি, উডকাট কম করেছি, এচিং অ্যাকর্ডিংটা বেশি করতাম আমি। এটা একটা রিজন আছে, কারণ এটার মধ্যে আমার মতো যে আসলে অনেক বেশি নানানভাবে করার একটা সুযোগ আছে, তো এর জন্য এচিং অ্যাকর্ডিংটা কাজ করেছি। যেমন কিছু কাজ আছে যেগুলোর মধ্যে মানে শুধু এচিং না, এচিং অ্যাকর্ডিং মধ্যে তার মধ্যে মেজোটিন মিক্সড করেছি, তার মধ্যে আবার এই ড্রাই পয়েন্ট আছে, এর মধ্যে নানানভাবে আর কি। শুধু ওগুলো না, ওইটার মধ্যে আমি আবার স্যান্ডও ইউজ করেছি, মানে ওটার মধ্যে কেন আইটা দিলে থাকে না, তখন আমরা সুপার গ্লু দিয়ে স্যান্ড ইউজ করতাম, তারপর টিস্যু পেপার ইউজ করতাম, সেভাবে দিয়েছি। প্লেটের সঙ্গে আরেকটা ডাবল প্লেট ইউজ করে সিঙ্গেল প্লেট বানায় তার মধ্যে কাজ করেছি, গ্লু দিয়ে কাজ করতাম, গ্লু দিয়ে করেছি, নানানভাবে আসলে করেছি এচিং এর গুলো, যার জন্য ওগুলো আসলে এক্সপেরিমেন্টাল আমার কাজ ছিল অনেক।
ওই কাজগুলো কিন্তু আসলে প্রতিটা জিনিস কিন্তু খুব কাজে দেয়। এখন হয়তো অনেকে মনে করে যে ডিজিটাল প্রিন্টগুলি করতেছে, এরা কি করলো না করলো কেমনি আসলো। আমি যদি ওই সময় এচিংগুলি না করতাম, এচিং নিয়ে যদি আমি এক্সপেরিমেন্ট না করতাম, তাহলে কিন্তু আজকে গিয়ে আমি কিন্তু ডিজিটাল প্রিন্ট মেকিং নিয়ে এত এক্সপেরিমেন্ট করতে পারতাম না। কারণ কি, এখন যে লেয়ারগুলো আছে ওই সময় কিন্তু প্রিন্টের ক্ষেত্রে আমরা যেমন লেয়ারের ক্ষেত্রে কিছু কিছু হয় ট্রান্সপারেন্ট ইমেজ। এখন আমরা কোনো জায়গায় ডিপ করি বেশি, কোনো জায়গায় ডিপটা কম করি, কোনো জায়গায় আমরা একটু ট্রান্সপারেন্ট ইমেজ করি। সেগুলো আবার অনেক সময় আমরা কালারের ক্ষেত্রে করি, যেমন কালারের ক্ষেত্রে হচ্ছে টিন মিডিয়াম দিয়ে ওটার ডেন্সিটি কমাই দিলে ওটা ট্রান্সপারেন্ট হয়। আর যেটা আমরা মিডিয়ামটা মিক্সড করতেছি না, তো সেই জায়গায় কিন্তু ওপেক হয়ে যাচ্ছে রংটা। তো এখন এই যে ট্রান্সপারেন্ট করা, ওপেক কালার ইউজ করা, তারপর সেটার মধ্যে সেমি ওপেক ইউজ করা, কিছু জায়গায় বেশি ট্রান্সপারেন্ট থাকবে, তারপরে আবার থার্ড কালার হয়ে যাওয়া। যখন ট্রান্সপারেন্ট কালার হওয়ার পরে একটা কালার উপর আরেকটা কালার পরে, যখন কালারগুলো পড়ে তখন কিন্তু ওইখানে কিন্তু আরেকটা থার্ড কালার হয়ে যায়। তো এই যে জিনিসগুলি, এটা যদি আমার ওইভাবে ওই এক্সপেরিমেন্টটা না থাকতো, এচিং এর কারণে আসলে নানানভাবে যে ইমেজগুলো আসার মানে যে এফেক্টগুলো এসছে, অনেক অ্যাক্সিডেন্টাল এফেক্ট আসে। কিন্তু এচিং এর অনেক অ্যাক্সিডেন্টাল এফেক্ট আসে, যে জিনিসটা আসলে আমি ভাবিনি কিন্তু হঠাৎ করে চলে আসছে। কোনো জায়গায় দেখা গেলো ফলস বাইট হয়ে গেছে, ফলস বাইট হয়ে কিন্তু একটা এফেক্ট চলে আসলো। এটা দেখা গেলো যে আর ম্যানেজ করা যেতেছে না, অথবা এটা হয় আমাকে এটা রেখে কাজ করতে হবে, নাহলে বাদ দিতে হবে। তো এটা আমার কাছে আসলে খুব ইন্টারেস্টিং মনে হতো যে আসলে এই যে ফলটা হলো এটাকে রেখে কিভাবে কাজ করা যায়। প্রচুর আমি মানে প্লেটই নষ্ট করে ফেলছি যে না এটা রেখে কাজ করতে গিয়ে। আবার অনেক সমস্যা না এটা রেখে বেশ মানে ওটাকে রেখেই কাজ করতে পেরেছি আর কি। কাজ কি হয়েছে জানি না, কিন্তু কাজ করতে পারছি ওটা রেখে।